সালুকে, আমি শুনলাম তুমি নাকি বলেছো ডিসিপি চিত্রলে আমার সামনে কিছুই না। খুব বুদ্ধিমান মনে করো তুমি নিজেকে? আসলে স্যার, আমি তো বুদ্ধিমান বটেই। আচ্ছা, শুনলে তুমি? হ্যাঁ স্যার। ও ঠিক বলছে? হ্যাঁ, কথাটা তো ঠিকই। কিন্তু আমার থেকে বেশি বুদ্ধিমান হতেই পারে না। ও আমাকে চিত্রলে বলে ডাকে। স্যার, ও আপনাকে আরো অনেক নাম ধরে ডাকে। আরো কত নাম ধরে ডাকে আপনাকে জানেন আপনি? আচ্ছা, কি কি নাম সেগুলো? স্যার, ঝামেলা হয়ে যাবে। যা হওয়ার হোক গে, বলো। স্যার, ঝামেলা হয়ে যাবে। আমি সামনে থাকলে চিত্রলে, আর না হলে বদমেজাজি। বদমেজাজি? না, এটাও আপনার একটা নাম অনেকগুলোর মধ্যে। আর স্যার, ছাড়ুন না এই সমস্ত, খারাপ লাগবে আপনার। খারাপ তো আমার লেগেই গেছে, এবার তো আমাকে জানতেই হবে। বলো। বলবো? বলো। ঠিক আছে, আপনি যখন শুনতেই চাইছেন তাহলে শুনুন। ডিসিপি অপয়া, মাথায় কোনো বুদ্ধি নেই, কি? মাথায় গোবর পোড়া, পচা বিরিয়ানি, ফালতু ঝামেলা, অকম্মা ঢেকি। আর কিছু বাকি আছে? না স্যার, আরেকটা আছে। সেটাও বলে ফেলো। ওটাকে আর পেটের মধ্যে রেখো না, তাহলে পেট ব্যথা করবে। না স্যার, আপনার খুব খারাপ লাগবে, ছাড়ুন না। ভাঙতে দাও, এমনিতে তো ভেঙে চলে গেছে। আরেকটা আছে, গন্ডারের চামড়া। এই নাম কে রেখেছে? বাদ দিন না স্যার। এ সালুকে, আমার গন্ডারের চামড়া? না তো। বলো। হ্যাঁ, তাই আপনার আসলে গন্ডারের চামড়ায়। এবার আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। আপনার গন্ডারের চামড়া এই জন্যে যে আপনি কোনো কথা সহজে বোঝেন না। আমি গন্ডারের চামড়ার মানুষ না? ঠিক আছে, তোমাকে আমি একটা প্রশ্ন করছি, দেখি তোমার হাঁটুতে কত বুদ্ধি আছে। বলুন। সালুকে বাদ দাও, ফেঁসে যাবে। বলুন, আপনি বলুন। আচ্ছা তাহলে শোনো, এক সন্ধেবেলা একটা এয়ারপোর্ট থেকে 7 কিলোমিটার দূরে একটা লোক ওপর থেকে পড়ে যায় মাটিতে। কোথা থেকে পড়লো? ওপর থেকে। কত হাজার ফিট থেকে পড়েছে সেটা জানি না, কিন্তু ওর শরীরের 108টা হাড় ভেঙে গিয়েছিল। কটা? 110। আমাদের শরীরের মধ্যে কটা হাড় থাকে? 206টা। 206টা। বুদ্ধিমান। বলেছিলাম তো স্যার। লাশের পকেট থেকে একটা টিকিট পাওয়া গেছিল, একটা এয়ারলাইন্সের টিকিট। মনে হয় ও কোনো প্লেনের মধ্যে বসেছিল। কোন এয়ারলাইন্সে স্যার? উত্তর চাই? আমি এমনি বলবো না। সেই সময় আকাশে 10-12টা প্লেন উঠছিল, আলাদা এয়ারলাইন্সের। কিন্তু টিকিট তো একটা এয়ারলাইন্সে ছিল। শোনো ভাই, যতগুলো প্লেন সে সময় আকাশে উঠছিল ওরা সবাই বলেছিল ওদের কারো কোনো প্যাসেঞ্জার মিসিং ছিল না। কেউই তাদের প্লেনের দরজা খোলেনি, কেউ প্লেন থেকে ঝাঁপ দেয়নি, কেউ প্লেনের দরজায় হাত দিলে তো কেলেঙ্কারি হয়ে যেত, তাই না? তাহলে তাহলে সালুকে স্যার, এই গন্ডারের চামড়ার লোকটা এটাই জিজ্ঞাসা করছে এসিপি স্যার, যে যদি লোকটা প্লেন থেকে ঝাঁপ না দেয় তাই লোকটা এলো কোথা থেকে? আমার দিকে তাকিও না, আগেই সাবধান করেছিলাম। ঠিক আছে ঠিক আছে, তোমরা যদি আলোচনা করতেই চাও নিজেদের মধ্যে, তাহলে আমি 3টে অপশন দিচ্ছি। 1, ওই লোকটা মনে হয় কোনো রকেট থেকে পড়েছিল। অপশন নাম্বার 2, ওকে হয়তো কেউ প্যারাশুট থেকে ফেলে দিয়েছে, তাই না? অপশন নাম্বার 3, হয়তো কোনো প্লেনের মধ্যেই ছিল কিন্তু বাইরে কি করে এলো সেটা জানা যায়নি। এর উত্তর আমার যত তাড়াতাড়ি সম্ভব চাই, বুঝলে? আর যদি উত্তর না দিতে পারো না সালুকে, তাহলে তুমি সিআইডি থেকে পাত্তারি গোটাবে। আমাকে গন্ডারের চামড়া বলা, দেখাচ্ছি মজা। আর একটা কথা, আধ ঘন্টা পর লোকেরা যখন ওই লোকটার লাশ খুঁজে পায় তখন লাশটা একদম ঠান্ডা ছিল, বরফের মতন, আর শিরাগুলো ফেটে গেছিল, বুঝলে? খুব তাড়াতাড়ি এর উত্তরটা চাই, খুব তাড়াতাড়ি, নইলে তোমার ছুটি সিআইডি থেকে।
আমি তোমায় বলেছিলাম শালুকে, এই চিত্রলের সামনে মুখ খুলো না, কিন্তু তুমি তো কোনো কথা শুনবে না। দেখলে তো চিত্রলে তোমাকে কেমন ফাঁসিয়ে দিয়ে গেল। দেখলেন আপনারা, সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি। আপনারা ভাবুন লোকটা পড়লো কোথা থেকে। এপিসোড শেষ হওয়ার সময় এর উত্তরটা বলবো। ততক্ষণ আজকের গল্পটা দেখুন। বস চল। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আমি কি এখানে বসতে পারি? আই এম সরি, আমি কারোর জন্য অপেক্ষা করছি। জানি, তাই তো আমি এসেছি। মানে? মানে হলো এইটা, আপনি যার অপেক্ষা করছেন আমি তো সেই। আপনি? আপনি যে ডিলটার জন্য এসেছেন ওই ডিল আমার সাথেই হবে। ওই ওই প্যাকেটটা আপনি এনেছেন? আর যে জিনিসটা আমার চাই সেটা আপনার কাছে আছে। ধরুন। আর বাকি জিনিসপত্রগুলো? দেখুন দেখুন, আমি ওটা নিয়ে কাজ করছি, কিন্তু একটু সময় তো লাগবেই। তবে আমার মনে হয় না এটা পসিবল। দেখুন, আমাদের কাজে কোনো জিনিসই সহজ নয়, আর সময়ের একটা মূল্য আছে। যদি সময়ের মধ্যে কাজ শেষ না হয় তাহলে সেটার মূল্য পাবে না। আমায় একটু সময় দিতে হবে। 2 দিন। 2 দিন আছে আপনার কাছে। 2 দিনের মধ্যে আমার এই সমস্ত জিনিসগুলো চাই। ঠিক আছে, আমি 2 দিনেই কিছু করছি। গুড। ওই মানে আমার প্যাকেটটা। এখানে নয়, দুদিন বাদে দেখা হবে। এখন আসি। সি ইউ।
থেকে ফোন করছি, ফোন তুলছো না কেন? আরে ভাই, ড্রাইভ করছি। তো অ্যাটলিস্ট একটু ফোনটা তুলে কথা বলতে পারছিলে না? আমি একটু বিজি, কাজের জন্য বাইরে যাচ্ছি। তোমাকে পরে ফোন করছি। কি হয়েছে? তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। আচ্ছা, বাড়ি ফিরছো কখন? দেখো, আমি কাজের জন্য বাইরে যাচ্ছি, আর এখন আমি এই লুকিয়ে লুকিয়ে বাঁচতে চাই না। আজকে তো আমি এই ঝামেলা শেষ দেখেই ছাড়বো। তুমি কি করতে যাচ্ছ বলো তো? বলো আমাকে, তুমি কি করবে? অনুরাগ! হ্যাঁ ফেডরিক, স্যার, এরা দুজনেই মারা গেছে। অনুরাগের গাড়ির ভেতর থেকে এই রিভলভারটা পাওয়া গেছে। ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। কি কি হয়েছিল এখানে? আমি এখান দিয়ে আমার বন্ধুর সাথে বাইকে যাচ্ছিলাম, আর তখনই আমরা দেখি যে আমাদের সামনে দিয়ে ওই গাড়িটা সামনে দিয়ে চলে গেল। আমরা ভয় পেয়ে গেছিলাম, খুব ভয় পেয়ে গেছিলাম। এমনকি ওই ড্রাইভারটাকে গালাগালিও করেছিলাম, কিন্তু তাও ও থামার কোনো চেষ্টাই করেনি। আর তারপরে ওই গাড়িটা সামনে থেকে আসা গাড়িটাকে ধাক্কা মারে। স্যার, একদম এরমই হয়েছিল। আর স্যার, ওই গাড়িটার ভুল ছিল স্যার। স্যার, এটা অ্যাক্সিডেন্ট না, খুন স্যার। আমার স্বামীকে খুন করা হয়েছে, আর তাই জন্যই আমি আপনাদের এখানে ডেকেছি। আপনি এটা কিভাবে বলতে পারেন যে আপনার স্বামীকে খুন করা হয়েছে? কয়েকদিন ধরেই আমার স্বামীকে কেউ প্রাণী মেরে ফেলার হুমকি দিচ্ছিল। কেউ ওকে মেরে ফেলতে চাইছিল স্যার। না স্যার, শুধু গভীর রাতে কেউ একজন আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দিত। আচ্ছা, যে আপনার স্বামীকে হুমকি দিচ্ছিল সে কি কখনো আপনার স্বামীর কোনো রকম ক্ষতি করার চেষ্টা করেছিল? হ্যাঁ স্যার। স্যার, ওরা আমার স্বামীর ডেন্টাল ক্লিনিককেও ভেঙে তছনছ করে দিয়েছে। ডেন্টাল ক্লিনিক? তাহলে আপনার স্বামী কি ডেন্টিস্ট ছিলেন? হ্যাঁ স্যার। স্যার, অনুরাগ অনেক বড় ডেন্টিস্ট ছিল। স্যার, আমি ওইসব জানি না স্যার, কিন্তু আমার কথা বিশ্বাস করুন স্যার। আমার স্বামী অ্যাক্সিডেন্টের কিছুক্ষণ আগে কোনো কিছু দেখে চিৎকার করছিল, আর স্যার আমিও শুনেছি। আপনিও শুনেছেন? কিভাবে? স্যার, অ্যাক্সিডেন্টের আগে আমি ওর সাথে ফোনে কথা বলছিলাম। ও স্যার, হ্যাঁ, অনুরাগের মোবাইল ফোনটা এখানে পুরো ভেঙে গেছে। কোনো ফোন নম্বর অথবা মেসেজ কিছুই দেখা যাচ্ছে না। কোনো ব্যাপার না, এর সিম কার্ডটা বের করো, সমস্ত ডিটেলস পাওয়া যাবে। ইয়েস স্যার। আর ওই আরেকটা লাশের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার, আমি গাড়ি এবং চারপাশের এরিয়া খুঁজে দেখেছি, কোনো ফোন অথবা আইডি আমি খুঁজে পাইনি। আচ্ছা, গাড়ির কোনো কাগজপত্র? স্যার, সেসবও কিছু নেই। হ্যাঁ, গোলমাল আছে অভিজিৎ, খুব বড় রকমের গোলমাল। আর তাছাড়া অনুরাগের কাছে হুমকি দেওয়া ফোনও আসে। খোঁজ নিতে হবে কে সে যে অনুরাগকে ফোনে হুমকি দিত।
সালুখে, যে মারা গেছে তার ওয়াইফ বলেছে তার হাজবেন্ডকে খুন করা হয়েছে। হতে পারে, উনি অত ঠিকই বলেছেন, কিন্তু ওনাকে খুনটা করলো কে? যা বাবা। স্যার, একটা গাড়ি এসে একে খুব জোর ধাক্কা মেরেছে। হ্যাঁ, তোমরা তো ঠিকই বলছো। দেখো, আমরা মিথ্যে বলতে যাব কেন? ডক্টর, মনে হচ্ছে আপনি কেসটা ঠিক মতো বুঝতে পারছেন না। এই লোকটা নিজের গাড়িতে যাচ্ছিল, কিন্তু ওর ধারণা ছিল না যে রাস্তায় কেউ ওর জন্য অপেক্ষা করছে। আর যেই ও ওখানে পৌঁছালো, একটা দ্রুত গতিতে গাড়ি এলো আর ওর গাড়িতে খুব জোরে ধাক্কা মারলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দয়া, আমাকে বোঝানোর জন্যে। তোমার পাটা ধরবো? আমার পা ধরবেন? ডক্টর, আমি আপনাকে ভীষণ সম্মান করি। এসব কি বলছো তুমি সালুখে? খুনিটা কোথায় গেল? স্যার, এনার তো মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, একজন খুনি আপনার সামনে শুয়ে আছে ডক্টর। আমি তো দেখতেই পাচ্ছি না। স্যার, ওনার হাসতে হাসতে কান্নার রোগ হয়েছে। একটা শরীরের মধ্যে দুটো আত্মা, একটা হাসছে, একটা কাঁদছে। খুনিটা কোথায়? স্যার, আমি ওনাকে একটু বোঝাবো। স্যার, এই লাশটাকে খুনি বলা হয়। কি বলে? খুনি? খুনি লাশ হয়ে যেখানেই লুকিয়ে থাকুক না কেন, খুনি খুনি থাকবে। তুই পালিয়ে যাবি কোথায়, তোকে আসতে হবে হেথায়। স্যার, এইটাই খুনি। ভালো করে দেখো। হ্যাঁ? স্যার, এটা তো দেখছি সেই হাসতে হাসতে কান্নার রোগটাই হয়েছে। স্যার, এই মরাটা আমায় দেখে হাসছে। স্যার, খুনি কোথায়? এ কি খুনি নয়? না, এ খুনি নয়। আরে গাড়ি তো এই চালাচ্ছিল। এ যখন গাড়িতে বসেছে তখনই মারা গেছিল। এর শরীরটা এখন সংকুচিত হচ্ছে। সংকোচনটা মুখ থেকে শুরু হয়েছে। তার মানে হচ্ছে এই যে 4-5 ঘন্টা আগেই মারা গেছে। একজন মৃত ব্যক্তি গাড়ি কি করে চালাচ্ছিল? সেটা আপনারাই খোঁজ নিন স্যার। আরে আপনারা তো বড় ডিটেকটিভ। খুনি কোথায়? আমার পকেটে আছে। আহ? একই কথা বারবার বলছে, খুনি কোথায় গেল, খুনি কোথায় গেল। স্যার, প্লিজ আপনি বলুন না, এই মরার লোকটা গাড়ি চালাচ্ছিল কি করে? স্যার, ডক্টর সালুকে আমাদের মাথাটা একটু খেয়েছে। একটুখানি? ওটা একটুখানি? আরে ও তো পুরো মাথাটাই কেটে দিল। আজকাল তো প্রতিটা কথায় নাটক করে। কি বলতে চাইছো? কদিন বাদে সার্কাসে দেখা যাবে? কিন্তু স্যার, আমাদের কাজ তো করে দিয়েছে। উনি ওই ভাঙা ফোনটা থেকে একটা জিনিস তো বার করে দিয়েছেন। হ্যাঁ? স্যার, সালুমকে স্যার এই সিডিটা দিলেন। কারোর আওয়াজ আছে এতে? হ্যাঁ স্যার, অনুরাগকে কেউ ফোনে হুমকি দিয়েছিল, আর ওই হুমকিটাও রেকর্ড করে রেখেছিল। চলো গিয়ে শুনি। স্যার, স্যার এবার ব্যুরো স্পিকারগুলোতে এর আওয়াজ শোনা যাবে। তুই যেখানে গিয়ে লুকিয়ে পড় না কেন, আমি কিন্তু তোকে ছাড়বো না। তুই যা করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে, পেতেই হবে। পুরবি 1 মিনিট আরেকবার চালাও তো শুনি। তুই যেখানে গিয়ে লুকিয়ে পড় না কেন, আমি কিন্তু তোকে ছাড়বো না। তুই যা করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে, পেতেই হবে। হ্যাঁ,
এখানেই তো মার খেয়ে গেল। একবারও ভাবেনি যে এই ঘন্টার আওয়াজ রেকর্ড হয়ে যাবে। হ্যাঁ স্যার, আর যে তালে ওটা বাজছে মনে তো হচ্ছে না শুনে যে কোনো মন্দিরের ঘন্টা বাজছে। স্যার মনে হচ্ছে এটা কোনো চার্চের ঘন্টা। হ্যাঁ, এটা চার্চেরই ঘন্টা। এই চার্চটাকে খুঁজে বের করা যাবে, আর যদি চার্চটা খুঁজে পাওয়া যায় না, তাহলে আশপাশ থেকে ওই লোকটারও খোঁজ পেয়ে যাব আমরা। স্যার যে গাড়িটা ওকে ধাক্কা মেরেছিল সেই গাড়িটা থেকেও তো আমরা কিছু জানতে পারি। স্যার আমরা খুব পরিশ্রম করেছি স্যার, আমরা খুব ক্লান্ত। কি জন্য তোমাদের পাঠিয়েছিলাম? গাড়িটার খোঁজ দিতে, তাই না? গাড়ির খোঁজ তো পেয়ে গেছি স্যার। কার গাড়ি ওটা? রমিত চিনচড়া বলে একজনের। উনি পুলিশে গিয়ে রিপোর্টও লিখিয়েছিলেন যে ওনার গাড়ি চুরি হয়ে গেছে। কোথা থেকে গাড়িটা চুরি হয়েছে? শঙ্করনগর, রোড নম্বর 5। আরে এই শোনো, বাইরে এসো একটু। কি হয়েছে স্যার? আমরা সিআইডি অফিসার্স। আরে স্যার, আমি কি করেছি? আমি তো সৎভাবে এখানে দোকান চালাই। শোনো, তোমাকে অ্যারেস্ট করতে নয়, কিছু জিজ্ঞেস করতে এসেছি। শোনো, তুমি এই দোকানটা অনেক রাত পর্যন্ত খোলা রাখো, তাই না? হ্যাঁ স্যার, রাত 2টো অবধি আপনি এখানে ডিম পাউরুটি পাবেন। তাহলে মনে করে বলো, 2 দিন আগে রাতে ওই সামনে কোনো অদ্ভুত কিছু দেখেছিলে যেটা সন্দেহ হওয়ার মতো? মানে কেউ গাড়ি চুরি করতে এসছে? না স্যার, এরকম তো কিছু হয়নি। স্যার তার মানে চুরিটা রাতে 2টোর পরেই হয়েছে? আচ্ছা, এই লোকটাকে আগে এখানে দেখেছো? স্যার এ তো মোহন। ও তো রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়ায়, ভিক্ষা করে নিজের পেট চালায় স্যার। এর তো কপালটাই খারাপ স্যার। ওর ক্যান্সার হয়েছে, ও মরেই যাবে আর কিছুদিনে। ও মরে গেছে নাকি? হ্যাঁ মরে গেছে। আর ওই মনে হয় গাড়ি চুরি করার চেষ্টা করেছে। আরে স্যার, ও গাড়ি কি চুরি করবে? ও তো গাড়ি চালাতেও জানে না। আচ্ছা, এই মোহন থাকতো কোথায়? ঝুপড়ি তো একেবারেই খালি, কেউ কোথাও নেই। এটা দেখে মনে হচ্ছে না এখানে কেউ আসা যাওয়া করে বলে। একটা কথা তো ঠিকই, খুনি আগে থেকেই জানতো যে মোহন অসুস্থ। ওই পূজারি মোহনের সময় আসার আগেই ওকে মেরে ফেলেছে। আর সবাইকে বোকা বানানোর জন্য ওর লাশটাকে গাড়িতে রেখে দেয় আর ওই গাড়িটার অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। স্যার এক মিনিট। এই চার্চের ঘন্টাটা শুনতে পেলে? হ্যাঁ স্যার, এটা তো একদম সেই রকমই আওয়াজ যেটা ওই হুমকি দেওয়া কলটায় পাওয়া গেছিল, যেটা অনুরাগকে করা হয়েছিল। স্যার তার মানে খুনি অনুরাগকে এই আশেপাশের এলাকা থেকেই ফোন করেছিল। এখন বুঝতে পারছি, এই পুরো ষড়যন্ত্রে খুনি 2টো জিনিস ব্যবহার করেছিল। এক, এই মোহন যে এখানে থাকে, আর দ্বিতীয় ওই গাড়ি যেটা এই কাছ থেকে চুরি করা হয়েছিল। আর খুনি যে কলটা করেছিল তাতে পেছনে চার্চের ঘন্টার আওয়াজ ছিল। তার মানে খুনি আশেপাশে কোথাও থাকে। স্যার এখানে তো শুধু একটাই বাড়ি দেখতে পাচ্ছি, তাহলে খুনিটা কল করলো কোথা থেকে? স্যার ভেতর থেকে তো দুর্গন্ধ আসছে। মনে হচ্ছে এখানে কিছু হয়েছে। স্যার বাড়িতে কেউ নেই মনে হচ্ছে। খালি নয়, খুব তীব্র গন্ধ আসছে, যেটা লাশের থেকে আসে। খুঁজে দেখো। শ্রেয়া, নিখিল, পঙ্কজ, স্যার এর কন্ডিশন তো খুবই খারাপ। স্যার মনে হচ্ছে এই লাশটা অনেকদিন ধরে এখানে রাখা আছে। ঘরটা তল্লাশি নাও।
স্যার এই লাভ লেটার পেয়েছি। স্যার এখান থেকে দুটো লেটার পেয়েছি, এই দেখুন। কারো নাম নেই স্যার, শুধু ডার্লিং, বেবি, আই লাভ ইউ লেখা রয়েছে স্যার। লাভ লেটার্স। একটা কাজ করো, লেটারগুলো ফিঙ্গারপ্রিন্ট আর হ্যান্ডরাইটিং অ্যানালিসিসের জন্য পাঠিয়ে দাও, যদি কোনো ক্লু পাওয়া যায়। মনে হচ্ছে কেউ এসছে, খুনি হতে পারে। তোমাকে মেরে দেওয়া হবে। যে হুমকি দিয়েছিল সে এটা লিখে চলেও গেছে। কতজন কাজ করে এখানে? কাল রাত্রে লিখে চলে গেছে, আর অনুরাগ আজ সকালে মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, বলো পুরবি, কি হচ্ছে? স্যার এই দেখুন। এতগুলো টাকা ফ্রিজে? মাই গড, অ্যামোনিয়াম নাইট্রেট, নাইট্রোগ্লিসারিন। স্যার এত ভয়ঙ্কর কেমিক্যাল একটা ডক্টরের কেবিনে? ও, ফ্ল্যাশ ট্যাঙ্কের মধ্যে মোবাইল। অভিজিৎ, এই অনুরাগ এই ডেন্টাল প্র্যাকটিসের আড়ালে কোনো নিশ্চয়ই বড় গন্ডগোল করছিল, বুঝেছো? স্যার হতে পারে অনুরাগ যাদের জন্য কাজ করছিল তারাই হয়তো ওকে মেরে ফেলেছে। হতেই পারে। স্যার, হ্যাঁ হ্যাঁ, বলো ফেডরিক। এই মোবাইল ফোনটা পেলাম, বাথরুমে লুকোনো ছিল ফ্ল্যাশ ট্যাঙ্কের মধ্যে। খুব অদ্ভুত ব্যাপার তো। এই ফোনে শুধু একটাই নাম্বার আছে, আর শুধু একটাই মেসেজ। মেসেজে লেখা আছে, তুমি যা চাও তাই পেয়ে যাবে, জিনিসগুলো নিয়ে সেই জায়গায় পৌঁছে যাও যেখানে আমরা দেখা করি। করো, হয়তো কিছু জানতে পারবো। একটা কথা, ওদিকে যেই থাকুক না কেন, সে জানে না যে অনুরাগ মারা গেছে। বন্দুক নিচে কর। সেটা তো করব না, বরং আপনাদের আমি অবশ্যই অ্যাডভাইস করব যে
আপনারা বন্দুকগুলো নামিয়ে রাখুন। আমরা সিআইডি থেকে আসছি। আমরা একই টিমের জন্য খেলছি, এটিএস মুম্বাই। এটিএস? আমি কি করে বিশ্বাস করব যে তুমি এটিএস এর? আমারও বিশ্বাস হচ্ছে না যে তোমরা সিআইডির লোক। আইডি চেক করা যাক। নিখিল, স্যার। স্যার ঠিকই বলছে, এ হলো মুম্বাইয়ের অফিসার বিক্রান্ত। ইন্সপেক্টর দয়া, সিআইডি। কান পয়েন্টে আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। এ শ্রেয়া, নিখিল, পঙ্কজ। আমরা তো এখানে একটা মার্ডারের ইনভেস্টিগেশন করতে এসেছি। একজন এটিএস অফিসার এখানে কেন? কয়েক বছর ধরে একটা টেরার অর্গানাইজেশনের স্লিপার সেল আমাদের স্ক্যানারে আছে। কয়েক সপ্তাহ আগে অ্যাক্টিভ হয়ে যায়। ওটারই লিড পেয়ে এখানে এসেছিলাম। ভেতর থেকে সুগন্ধ আসছে। কোনো অতিথি আছে নাকি? হ্যাঁ, এসো। একে তো দেখে এটাই মনে হচ্ছে যে মরার পরেও শান্তি পায়নি। এ কে জানা গেছে? না, এখনো কিছু জানা যায়নি, কোনো আইডিও পাইনি। এই দেখুন, এটা তো ওই ব্রেসলেটটাই। শুধু ব্রেসলেট নয়, ব্রেসলেট যে পড়েছিল সেটাও এর খোঁজেই এখানে এসেছিলাম। নাতাশা। এই নাতাশা আবার কে? আমরা রানা নামে একটা দালালের পিছু নিয়েছিলাম, যে এখানকার লোকাল ইউথদের নিজের টেরর অর্গানাইজেশনের জন্য রিক্রুট করত। ফাইনালি যখন ওর সঙ্গে আমাদের দেখা হলো, আরমান কোন দিকে দেখছো? ও গাউঠানের দিক থেকেই আসবে। পাখি বাসায় এসে গেছে, চলো গিয়ে দেখা করি। ওদিক দিয়ে যাও। চলো চলো চলো, এখান থেকে পালাও তাড়াতাড়ি। বলছি অফিসার, ওখানেই দাঁড়া, একদম এগোবি না। দেখ, তুই যদি একটু এগোনোর চেষ্টা করিস না, এই মেয়েটার খুলি গুলি করে উড়িয়ে দেবো। ছেড়ে দে। না, ছাড়বো না। বেঁচে পালাতে পারবি না। দাঁড়া বলছি ওখানে। ছেড়ে দে ওকে। চুপ কর, বন্দুকটা নামা। নিচে রাখ। ঠিক আছে। ছাড় বলছি। খুব দৌড় করিয়েছিস, আমাকে আর পালাতে হবে না। রানা, রানা,
আর এইভাবেই শুধু আমাদের থেকে নয়, ও জীবন থেকেই মুক্তি পেয়ে যায়। কিন্তু পেছনে ছেড়ে গেছিল সেলফোন। সেলফোন থেকে সেরকম কিছু পাওয়া যায়নি, কেননা ওটাতে একটা অটো ডিলিট সফটওয়্যার ছিল। সেলফোনটা অন করতেই সবকিছু ডিলিট হয়ে যায়। কিন্তু ওটার IMEI আর সিরিয়াল নাম্বার থেকে জানা যায় ওই সেলফোনটা কোথা থেকে বিক্রি করা হয়েছিল। এর দোকান থেকে, নাতাশার দোকান থেকে। ওখানকার লোকেরা বলছিল কিছুদিন ধরে ও ওখানে যায়নি। আর আই উইটনেসদের কথা অনুযায়ী ওকে শেষবার এখানে দেখা গেছিল। মানে নাতাশার এই খুন আর আমাদের এই মার্ডার কেস যুক্ত। তাহলে এই জায়গায় অনুরাগের বাড়ি আন্ধেরিতে। সোমবার, মঙ্গলবার, বুধবার ও বাড়ি থেকে বেরিয়ে সোজা কান্দিবেলি যেত। হয়তো বুঝে গিয়েছিল ওর প্রাণের ঝুঁকি আছে। প্রাণের ঝুঁকি আছে ও জানতো, তাহলেও সিআইডির কাছে আসেনি, পুলিশ স্টেশনেও যায়নি। আসবেই বা কি করে? ওই গোলমেলে কাজ করছিল না, ও বোম তৈরি করা জিনিস বিক্রি করছিল। ও তো আমাদের কাছে আসবেই না। একদম সেটাই করছিল যখন কোনো লোককে কেউ ফলো করে, কিংবা ওর সন্দেহ হয় যে কেউ ওকে ফলো করছে। এদিক ওদিক গাড়ি ঘোরানো, তারপর ওখান থেকে সোজা ঘুরলো আর সোজা আন্ধেরির দিকে এলো। কিন্তু ও আন্ধেরিতে দাঁড়ায়নি স্যার, ও এগিয়ে বান্দ্রায় গেছিল। খুব লম্বা প্ল্যান ছিল ওর। হ্যাঁ স্যার, আর বান্দ্রা থেকে ও ইউ টার্ন নিয়েছে, তারপর খারে গেছে এখানে। আর এখানে ওর ফোন লোকেশন 1.5 ঘন্টা দেখাচ্ছে স্যার। আর তারপরে ও আন্ধেরিতে গেছে নিজের বাড়ি যাওয়ার জন্য। স্যার, আমাদের এই রেস্টুরেন্টের ওপর নজর রাখা উচিত স্যার। অনুরাগের মোবাইল থেকে যে মেসেজটা আমরা পাঠিয়েছিলাম ওই লোকটাকে, ও হয়তো এখানেই আসবে। কে আটতে পারে? এটা কে বললো?